গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে। আজকে আমরা আলোচনা করব সায়েন্স থেকে এবং আজকে আমরা একটা মক টেস্ট নেব। অর্থাৎ এখানে 25 কোশ্চেন থাকবে এবং এই 25 কোশ্চেনের মধ্যে তোমার সায়েন্স পার্টে কত অ্যান্সার আসছে, কত সঠিক করতে পারছো সেটা একটু আলোচনা করতে হবে, দেখতে হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমাদের সামনে বেশ কয়েকটা পরীক্ষা আছে, সুযোগ আছে অনেকগুলোই। তো ডাব্লিউবিপি কেপি যারা পরীক্ষার্থী আছো, পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যেটা আমাদের রাজ্যের এক্সাম হবে, তো সেই সমস্ত পরীক্ষায় কিন্তু সায়েন্স থাকবেই বা অন্যান্য সমস্ত পরীক্ষায় তুমি সায়েন্সের কোশ্চেন পাবে। তো আজকের এখানে এই ক্লাসে মক টেস্ট নেওয়ার উদ্দেশ্য এটাই যে তোমাদের সায়েন্স প্রস্তুতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা হয়তো এক একদিন এক এক সাবজেক্ট নিয়ে ক্লাস নিচ্ছি, তার পাশাপাশি একটু নিজেকে যাচাই করে নিতে হবে যে আজকে ধরো 25টি কোশ্চেন আমি করালাম, এখানে তুমি কত স্কোর করতে পারলে, সেখানে তুমি নিজেই নিজেকে কিন্তু বিচার করতে পারবে তোমার লেভেলটা কোথায় দাঁড়িয়ে আছে। তো জিকে তে অনেক সাবজেক্ট আছে, ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে অনেক পার্ট। যাই হোক, তো প্রত্যেকটা পার্ট তোমাকে রেডি করতে হবে। তো আমি তোমাদের কাছে কয়েকটা ক্লাস জুড়ে চেষ্টা করব মক টেস্ট নেওয়ার। জিকে থেকে ওভারঅল সায়েন্স পার্টে কার কেমন প্রস্তুতি হয়েছে, ইতিহাসে কেমন হয়েছে, ভূগোলে কেমন হয়েছে, স্ট্যাটিক জিকেতে কেমন হয়েছে, তো এইগুলো নিয়ে আমি কিন্তু মক টেস্ট নিতে থাকবো এবং তোমরা নিজেদেরকে যাচাই করবে যে কত হচ্ছে। তো আজকের ক্লাস জুড়ে আমরা সায়েন্স মক টেস্ট করব। আচ্ছা, আমাদের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে আমার ক্লাস হচ্ছে দা ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি, সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক, ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে এবং সেখানে বিভিন্ন কোর্স তোমরা পাবে। দেখো, আমাদের যে নতুন কোর্সগুলো শুরু হয়েছে, ডাব্লিউবিপি কেপির একদম ফাউন্ডেশন প্রো ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এসএসসি, জিডিএমটিএস, সিএইচএস এর ফাউন্ডেশন চলছে। এসএসসি আমাদের রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে অলরেডি। আচ্ছা, এছাড়াও অনেক ব্যাচ আমরা করাচ্ছি, যেটা তোমার কাছে প্রয়োজন মনে হবে জয়েন করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। তো চলো আমরা মক টেস্ট শুরু করবো। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এবং তোমরা, আমি বলবো 1 থেকে 25 পর্যন্ত তোমরা একটু দাগিয়ে নাও এইভাবে, 1 2 3 4 5, ঠিক আছে? এইভাবে তোমরা 25 পর্যন্ত দাগিয়ে নেবে, ঠিক আছে? এইভাবে পরপর দাগিয়ে নেবে 25 পর্যন্ত। ক্লিয়ার? চলো আমরা শুরু করি। অনেস্টলি তুমি তোমাকে চেক করবে, এখানে আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের, ভার্চুয়ালি কানেকশন, ঠিক আছে? তো প্রত্যেকে নিজেকে যাচাই করতে হবে। প্রথম প্রশ্ন স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1, বল ইনটু বেগ, কি আসবে রেজাল্ট? ক্ষমতা, কার্য, ঘাত, ভরবেগ। প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? তোমরা প্রত্যেকে পারবে অ্যান্সারটা, কিন্তু একটু চিন্তা করতে হবে। কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তর কি হবে? অপশনে বলছে ক্ষমতা, বল ইনটু বেগ। আচ্ছা, আমরা বল ইনটু সরণ, এটা মানে কি জানি? বলের সঙ্গে সরণ, কিছু বল প্রয়োগ করলে যেটা যদি কিছুটা সরে যাচ্ছে, কিছুটা সরণ হয়, তাহলে বলবো একটা কার্য হয়েছে, এটা মানে কার্য, কার্য বা ওয়ার্ক। তাহলে এটা হলো না। বলের ঘাত বা ভর বেগ মানে ভর ইনটু বেগ, এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার হবে অপশনে ক্ষমতা বা পাওয়ার। আমরা ক্ষমতা মানে কি জানি স্যার? ক্ষমতা মানে জানি হচ্ছে কার্য ভাগ সময়। ক্ষমতা মানে আমরা জানি কার্য ভাগ সময়। তাহলে এটা থেকে স্যার কিভাবে আমরা বল ইনটু বেগ পাচ্ছি? কার্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ক্ষমতা, অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা বলি পাওয়ার। এই পাওয়ার তার কত ক্ষমতা দেখি আমরা বলি না, কে কোন কত কম সময়ে কাজটা করছে। একটা রাজমিস্ত্রি ধরো 1 ঘন্টায় 100টা ইট গাঁথছে, আর একটা মিস্ত্রি 1 ঘন্টায় 50টা গাঁথছে, তখন আমরা বলবো যে বেশি গাঁথছে তার ক্ষমতা বেশি।
কম সময় বেশি কাজ করছে। তো এই হচ্ছে ক্ষমতা। এবার এই যে রাশিটাকে যদি আমরা একটু ভেঙে ফেলি, কার্য মানে আমরা পাচ্ছি এটা বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু সরণ, এটা বসিয়ে দিলাম, আর এখানে সময় ছিল, সময়টা বসাও। আচ্ছা, এই বলটাকে একটু সাইড করে দিই, সরণ ভাগ সময়, এটা আমরা কি বলি, সরণ ভাগ সময় মানেই তো হচ্ছে বেগ, এটা মানেই হচ্ছে বেগ। তাহলে আমরা কি পাচ্ছি, আলটিমেট ঘুরে ফিরে ক্ষমতা মানে পাচ্ছি বল ইন্টু বেগ। ঠিক আছে, ক্ষমতা মানে পাচ্ছি বল ইন্টু বেগ। এই হচ্ছে অ্যান্সার। আমি একটু তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম। ক্ষমতার একক কি, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড, মানে হচ্ছে ওয়াট। পরবর্তী কোশ্চেন, এলআই প্লাস, এলআই প্লাস, এলআই প্লাসে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? এলআই মানে কি আগ বলো? এলআই মানে হচ্ছে লিথিয়াম। এই লিথিয়াম আবার কি? লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা কি ধাতু, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত? আমরা বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতে হবে পর্যায় সারণীর ওখান থেকে। প্রথম হাইড্রোজেন থেকে জেডেন 30, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তো এইভাবে অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তারপর রয়েছে তুমি পটাশিয়াম, যাই হোক 20তে আছে মনে হচ্ছে, যাই হোক। তো এই 30 পর্যন্ত মনে রাখতে হবে। লিথিয়াম মানে হচ্ছে 3, এর পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 3, মানে ইলেকট্রন সংখ্যাও 3। ইলেকট্রন কটা হচ্ছে? 3টি। প্রোটন এবং ইলেকট্রন অলওয়েজ সমান থাকে, কারণ পরমাণু নিস্তড়িত, প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। তাহলে এখানে এলআই যদি 3 হয়, এলআই প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, উত্তর হবে স্যার 2টি, 2 হবে এখানে সঠিক উত্তর। লিথিয়াম প্লাস ইলেকট্রন সংখ্যা হবে 2টি। এই লিথিয়াম হচ্ছে ধাতুদের মধ্যে সবথেকে হালকা, এটাও মনে রাখতে হবে। লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম। সবচেয়ে ভারী ধাতু কি? সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। এটাও তোমরা একটু লিখে নিতে পারো। ওএস, এসটা স্মল, ছোট হাতের। নিচের কোনটি লোকাল হরমোন এর উদাহরণ? হরমোনের মধ্যে আবার লোকাল কিছু আছে, ট্রপিক হরমোন, কিছু লোকাল হরমোন। এগুলো কি? লোকাল হরমোন বা স্থানীয় হরমোন বা স্থানীয় হরমোন নয়। দেখো, কিছু স্থানীয় মানে কি, যেখানে উৎপত্তি সেখানে সে কাজ করবে। লোকাল মানে যেখানে উৎপত্তি সে সেখানে কাজ করলে সেটাকে আমরা স্থানীয় বা লোকাল হরমোন বলি। আচ্ছা, যেখানে আমরা থাইরক্সিন আমাদের গলা থেকে নিঃসৃত হচ্ছে, থাইরয়েড গ্রন্থি থেকে, তো সেটা সারা শরীরে কাজ করছে রক্তের মাধ্যমে, তো এই থাইরক্সিন লোকাল হরমোন নয়। অ্যাড্রিনালিন, ভয় পেলে বা মানসিক উদ্বেগ হলে অ্যাড্রিনালিন ক্ষরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং সারা শরীরে কাজ করে, এটাও নয়। টেস্টোস্টেরন যেটা শুক্রাশয় থেকে নিঃসৃত হয়, শুক্রাশয় থেকে নিঃসৃত হয় এবং এটা শুক্রাশয়েই কাজ করে, তো এটাকে আমরা বলি, লোকাল হরমোন টেস্টোস্টেরন। এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, ওটা হচ্ছে ট্রপিক হরমোন। আচ্ছা, পিটুইটারি থেকে নির্গত হয়। নিচের কোনটি আলাদা গোষ্ঠীভুক্ত? দেখো, কোশ্চেন কিন্তু সহজ আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন দেখবে পরীক্ষায় আসছে ডব্লিউবিপি তে। ওজোন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এখানে তোমরা কিভাবে আলাদা করবে? এখানে ওজোন একটা গ্যাস, ক্লোরিন তো গ্যাস, আয়োডিন অধাতু হলেও কঠিন, ব্রোমিন তরল অধাতু। যাই হোক, তো এখানে যে মিলটা আমরা পাচ্ছি, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এগুলো হচ্ছে
কি বলছি আমরা, এগুলো হচ্ছে 17তম শ্রেণীতে আছে পর্যায় সারণীর হ্যালোজেন মৌল, এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল। আর ওজন হচ্ছে এর হ্যালোজেন মৌল নয়, ওজনটা আলাদা। ওজন একটা গ্যাস, আমরা জানি এটা অক্সিজেনের রূপভেদ। ওজন গ্যাসটা আষ্টে গন্ধযুক্ত হয়, মাছের আষ্টে গন্ধযুক্ত একটা গ্যাস। রংটা হয় খুব হালকা নীল বর্ণের মতো হয়, হালকা নীল বর্ণের মতো হয় ওজন গ্যাস। এই গ্যাসের উপস্থিতি আমরা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি দেখব। ওজন স্তর মানে ওজন গ্যাসের সেখানে ঘনত্বটা বেশি, যেটা সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রেটাকে শোষণ করে। পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি যে রোগটি সৃষ্টি করে, নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয়, উত্তর কি হবে? অ্যাডামস সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ব্লুবেরি সিনড্রোম, টার্নার সিনড্রোম। অতিরিক্ত নাইট্রেট যদি জলে থাকে, দেখা যাচ্ছে ওই জল যদি পান করে শিশুদের ক্ষেত্রে শরীরটা নীল হয়ে যায় অনেক সময় এবং খুবই ক্ষতিকারক, মারাও যেতে পারে। তো এটাকে ব্লু বেবি সিনড্রোম বলা হয়। অপশন বি রাইট অ্যান্সার হবে। আচ্ছা, একটি অধাতব পরিবাহী হলো কোনটি? সিলিকন, গ্রাফাইট, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম। অধাতব মানে অধাতু, তাই তো? অধাতব মানে অধাতু। উত্তর কি হবে? সিলিকন। এটাকে আমরা বলি অনেক সময় ধাতু কল্প, ধাতু বলা হয় অনেক সময়। ধাতু অধাতুর মিশ্রণে যেটা হয় ধাতু কল্প, বা মিশ্রণ নয়, মানে ধাতু অধাতুর গুণ বা বৈশিষ্ট্য যেখানে থাকে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি ধাতু কল্প। দুটোর বৈশিষ্ট্য আছে। গ্রাফাইট এখানে অধাতু এবং এটা তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর এখানে, গ্রাফাইট। সিলিকন, জার্মেনিয়াম এগুলোকে আমরা অর্ধ পরিবাহী বলি। অ্যালুমিনিয়াম ভালো পরিবাহী, অ্যালুমিনিয়াম ধাতু। স্টেথোস্কোপ এখানে নিচের কোনটির ব্যবহার করা হয়? স্টেথোস্কোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং দেখা হয় যে কাশি বা সর্দি হলে অনেক সময় ডাক্তারবাবুরা হেডফোন মতো সেই দিয়ে বুকে চেক করে যে জোরে কাশো, এমন আওয়াজটা হচ্ছে চেক করে, সর্দি জমে আছে কিনা চেক করে বোঝা যায়। তো এই স্টেথোস্কোপ যেখানে আমরা দেখব শব্দের ব্যাপারটাই এখানে আসবে, শব্দের প্রতিফলনটাকে কাজে লাগানো হয়, শব্দের প্রতিফলন। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগ এটাকে আমরা বলি স্যাটেলাইট কমিউনিকেশন। টেলিযোগাযোগ ইংরেজিতে আমরা বলি স্যাটেলাইট কমিউনিকেশন। এখানে কোন ধরনের ওয়েভ বা তরঙ্গ ব্যবহার করা হয়? এক্স রে, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, নাকি মাইক্রো তরঙ্গ? মাইক্রোওয়েভ। আমরা বাড়িতে যে মাইক্রো ওভেন ব্যবহার করা হয়, তড়িৎ দিলে সেখানে গরম হয়, বিভিন্ন খাদ্য গরম করার জন্য ব্যবহার করা হয় মাইক্রো ওভেন, সেখানে রান্নাও করা হয় অনেক সময়। তো মাইক্রো ওভেনে কিন্তু মাইক্রোওয়েভ কাজ করে, রেডিয়েশন ব্যাপার আছে। যাই হোক, এই যে টেলিযোগাযোগের জন্য কিন্তু মাইক্রো তরঙ্গ এখানে ব্যবহার করি আমরা। তো এখানে আমি একটা তোমাদের লিস্ট দিচ্ছি, রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ আমরা ব্যবহার করি কোথায়? বিভিন্ন যোগাযোগ ক্ষেত্রে, মোবাইল ফোনেও ব্যবহার করা হয়, রেডিও টিভিতে কিন্তু এই রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ, মাইক্রো ওভেনে, রাডার চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ইনফ্রারেড রে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আইআর রে বা ইনফ্রারেড রে, ইনফ্রারেড রশ্মি, সেটা যেটা পরীক্ষা আসে বেশি, রিমোট কন্ট্রোল। এই যে রিমোট কন্ট্রোল, টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কোন ওয়েভ ব্যবহার করা হয়? ইনফ্রারেড ওয়েভ বা ইনফ্রারেড রশ্মি। দৃশ্যমান আলো যেটা আমরা দেখি, এটাও এক ধরনের তরঙ্গ এবং এটা দেখার ক্ষেত্রে আমাদের কাজে লাগে দৃষ্টিতে। অতিবেগুনি রশ্মি জীবাণুনাশক বা স্টেরিলাইজেশন, মানে তোমার জীবাণু মুক্তকরণে, স্টেরিলাইজেশন অর্থাৎ জীবাণু মুক্তকরণে কাজে লাগে। এক্স রে চিকিৎসা ক্ষেত্রে, নিরাপত্তা পরীক্ষা। গামা রশ্মি খুব ক্ষতিকারক হলেও এটা চিকিৎসা ক্ষেত্রে বা জীবাণুমুক্তকরণ, শিল্প, রেডিওগ্রাফি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো এই পেজটা একটু তোমরা
নোট করে নেবে, কাজে লাগবে। স্নায়ুকোষ যে এমব্রায়োনিক স্তর থেকে সৃষ্টি হয় সেটা হলো কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, নাকি অপশন ডি এক্টোডার্ম ও মেসোডার্ম? স্নায়ুকোষ আমরা রক্তের উৎপত্তি দেখি মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। যে এমব্রায়োনিক স্তর থেকে উৎপন্ন হয় স্নায়ুকোষটা হচ্ছে এক্টোডার্ম থেকে হয়। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ক্যালকুলেশন করবে কটা হচ্ছে কটা হচ্ছে না। প্রথম 10 নম্বর কোশ্চেন, 10টা কোশ্চেন কিন্তু হতে চলেছে। কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলা হয়? একটা নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলা হয়? ত্বরণ, সরণ, বেগ নাকি দ্রুতি? কোশ্চেন নাম্বার 10, প্রত্যেকে অ্যান্সার করো। তো এখানে নির্দিষ্ট দিক যখন বলা হবে, একটা অভিমুখ আমরা যখন পাচ্ছি তখন আমরা কি বলবো? এটা হচ্ছে বেগ। আমরা বেগ মানে প্রথমে বলেছিলাম, বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়। তাহলে এই বেগ নিয়ে প্রশ্নটা অন্যভাবে হতে পারে। একক সময়ে বস্তুর সরণকে আমরা বেগ বলি। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে একটা বস্তু ধরো এ বিন্দুতে থেকে যাত্রা শুরু করলো, এইদিকে গেল, এদিকে গেল, এখানে এসে পৌঁছালো ফাইনালি। তাহলে এটা ধরো বি, এটা ধরো সি। তাহলে বস্তুর এখানে তোমাকে যদি বলা হয় সরণটা কোন দিকে হবে, সরণটা কোথায় হবে, সরণটা কি এ বি থেকে বিসি এটা হবে? না, বলা হচ্ছে এখানে বস্তুর সরণটা হবে এ থেকে সি এর দিকে, সরণটা হবে এ টু সি। ঠিক আছে, এবং এটা প্রাথমিক অবস্থান এবং বস্তুটা লাস্ট কোথায় আছে? অন্তিম অবস্থান। এর মধ্যে একটা সরলরৈখিক দূরত্বটাকে তোমাকে নিতে হবে। অন্তিম অবস্থান অর্থাৎ লাস্ট কোথায় গেছে এবং প্রথমে কোথায় ছিল, এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব, দুটো বিন্দুর দিয়ে যে ডিস্টেন্সটা তুমি পাবে সেটাকে বলা হবে সরণ। ঠিক আছে, এই সরণ তাহলে একটা ভেক্টর রাশি, আর বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়। একটা নির্দিষ্ট অভিমুখে কি হারে দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা বলি বেগ। আর দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। এখানে কোনো ডিরেকশন নেই, দ্রুতি বা স্পিড এখানে কোনো ডিরেকশন নেই, ভেলোসিটি বা বেগ এখানে একটা ডিরেকশন আছে। তাহলে বেগ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি। আচ্ছা, আমি একদিন বেগ, সরণ, ত্বরণ নিয়ে খুব ডিটেলস আলোচনা করে দেব। কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো কোনটি? সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন, ক্লোরিন। আইসোটোপ নেই, আইসোটোপ মানে কি? আমরা কার্বনের ক্ষেত্রে দেখি C612, C614। কার্বন দিয়ে বোঝাচ্ছি কার্বনের আইসোটোপ আছে, মানে এখানে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, এদেরকে আমরা একেবারে আইসোটোপ বলি। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখব Cl17, এখানে 35, ক্লোরিন 37, 17। এরকম ইউরেনিয়ামেরও অনেক আইসোটোপ আছে। আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখব এর ক্ষেত্রে কোনো আইসোটোপ নেই। মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে সেটা আসলে কি? এই যে তরল বিষ এটা আসলে কি থাকে? ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 12, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? মৌমাছি বা পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে সেটাকে আমরা কি বলছি? ফর্মিক অ্যাসিড থাকে, HCOOH। আচ্ছা, যাই হোক, তো ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুল, মৌমাছির হুল, বোলতার হুলে আমরা দেখবো ফর্মিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড কোথায় পাচ্ছি? তেঁতুলে পাচ্ছি। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে পাওয়া যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড রাসায়নিকভাবে প্রস্তুত করা যায়। আমাদের মানুষের শরীরে পাকস্থলী থেকে কোন অ্যাসিড নির্গত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। আচ্ছা, যে নাইট্রোজেন বেসটি শুধু RNA তে পাওয়া যায় সেটা হলো কি? আমরা ক্রোমোজোম যদি দেখি, ক্রোমোজোমের মধ্যে আছে বিভিন্ন নিউক্লিক অ্যাসিড।
নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা দেখব ডিএনএ আছে, আরএনএ আছে, যেগুলোর মধ্যে আবার নাইট্রোজেন ঘটিত কিছু বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, দুটো কেস। তো ডিএনএতে 4টি নাইট্রোজেন বেস থাকবে, ডিএনএ এবং আরএনএ। একটু ডিফারেন্সটা হচ্ছে কি থাকে, এখানে অ্যাডেনিন, গুয়ানিন সবার মধ্যে আছে, এটা ধরো 1 2 3 4, যাই হোক। তো আরএনএ তে শুধু থাকবে ইউরাসিল। এখানে অ্যাডেনিন আছে, অ্যাডেনিন, আরএনএ তে অ্যাডেনিন আছে, অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, এখানে গুয়ানিন আছে, আচ্ছা এখানে আছে থিয়ামিন, থিয়ামিন, এখানে আছে ইউরাসিল, আচ্ছা এখানে আছে সাইটোসিন, এখানে আছে সাইটোসিন। তাহলে এখানে যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি, এখানে এই 1 2 3 4টা মুছে দিই, অসুবিধা নেই, লিখেই দিলাম যখন। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে ইউরাসিল থাকবে, এখানে থিয়ামিন থাকে, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে আরএনএ তে শুধু পাওয়া যাবে, এখানে যদি দেখি আমরা অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিনের মধ্যে ইউরাসিলটা শুধু আরএনএ তে আছে, ডিএনএ তে নেই। আরএনএ তে 4টি পাওয়া যায়, প্রশ্নটা বুঝতে পেরেছো? কিন্তু ডিএনএ তেও 4টি পাওয়া যাচ্ছে। তো ডিফারেন্সটা হচ্ছে এখানে ইউরাসিল শুধু আরএনএ তেই পাবে, তুমি ডিএনএ তে পাবে না। নিচের কোনটি স্নায়ুর অংশ নয়? স্নায়ুতন্ত্রে স্নায়ুর অংশ নয় কোনটি? আমরা স্নায়ুতন্ত্রের একক জানি নিউরন, গঠনগত এবং কার্যগত। গঠন স্নায়ু নিউরন দ্বারা হয়, কাজ করেও নিউরন। এই নিউরনের মধ্যে আমরা দেখবো অ্যাক্সন, ডেন্ড্রন, নিজল দানা, সোয়ান কোষ, অনেক কিছু থাকে। এখানে ট্রেপোমাইসিন এটা থাকে না, স্নায়ু কোষের অংশ এটা নয়। নিচের কোনটি কম্বোজ শ্রেণীর উদাহরণ? কম্বোজ শ্রেণী এক্সাম্পল কি হবে? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা আমাদের 15টা কোশ্চেন কিন্তু হতে গেল, কার কটা হচ্ছে অবশ্যই কাউন্ট করতে হবে। উদাহরণ হচ্ছে শামুক, কম্বোজ বা মোলাস্কা শ্রেণী, শামুক, ঝিনুক এগুলো পড়ছে। ওআরএস এর ফুল ফর্ম কি? একটা ফুল ফর্ম দেখবে পরীক্ষায় থাকে অনেক সময়, সেটা সায়েন্সের হতে পারে বা অন্যান্য হতে পারে, কম্পিউটার রিলেটেড হতে পারে বা আরো অন্যান্য হতে পারে। আচ্ছা ওআরএস এর ফুল ফর্ম কি? ওআরএস আমরা যখন শরীর দুর্বল হয়ে যায় তখন খাই, অনেক সময় পেটের সমস্যা হলে ওআরএস খাওয়ানো হয়। তো ওআরএস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। অপশানে যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। নিচের কোন অ্যাসিডটি মৃদু অ্যাসিড? মৃদু অ্যাসিড এবং তীব্র অ্যাসিড এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মৃদু অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে, আমরা জানি অ্যাসিড মানে কি, অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে কি দেবে? জলীয় দ্রবণে H+ আয়ন দেবে, H+ আয়ন উৎপন্ন করে। জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করলে সেটাকে আমরা অ্যাসিড বলি। এবার কতটা করছে কোন একটা অ্যাসিড, সে কতটা H+ আয়ন উৎপন্ন করছে? যদি প্রায় তার সম্পূর্ণ অংশ আয়নিত হয়ে যায়, ধরো HCl জলে মেশানো হলো, HCl যদি সমস্তটাই H+ আয়ন দিয়ে দেয় 100%, সেক্ষেত্রে তীব্র অ্যাসিড। যারা জলীয় দ্রবণে কম H+ আয়ন দেবে তারা মৃদু অ্যাসিড। এখানে আমরা যদি দেখি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HNO3 এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্র। আর H2CO3 এটাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে মৃদু অ্যাসিড। কার্বনিক অ্যাসিড আমরা কিন্তু খেয়ে থাকি, বিভিন্ন সোডা ওয়াটারে বা সফট ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড মেশানো হয়, তো এটা মৃদু অ্যাসিড আমরা বলবো। বিভিন্ন জৈব অ্যাসিড যেগুলো আছে, অ্যাসিটিক অ্যাসিড বা লেবুতে সাইট্রিক অ্যাসিড ইত্যাদিগুলো কিন্তু অনেকটাই আমরা মৃদু অ্যাসিড বলতে পারি।
ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? একশৃঙ্গ গন্ডার। সুন্দরল্যান্ড, ইন্দো বার্মা, পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট। ভারতে এরকম হটস্পট রয়েছে 4টি, তাই তো? সুন্দরল্যান্ড মানে হচ্ছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট, এখানে উত্তর কি হবে? উত্তর হবে পূর্ব হিমালয়। এই হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার। আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক জানি। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায়? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় বলতো? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে আসামে। এটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং এটা আছে অসম রাজ্যে। তাহলে এটাই পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে, একশৃঙ্গ গন্ডার দেখা যাবে। সান্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? কোশ্চেন নাম্বার 19 প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? সান্দ্রতা, যেটাকে আমরা বলি ভিসকোসিটি, একটা প্রবাহী তরল হতে পারে, গ্যাস হতে পারে, চলার পথে যে আভ্যন্তরীণ বাধা অনুভব করে সেটাকে বলা হয় সান্দ্রতা। এই সান্দ্রতার একক আছে পয়েজ আর ডেকাপয়েজ। সিজিএস এসআই, সিজিএস একক পয়েজ, এসআই ডেকাপয়েজ। যাই হোক, তো সান্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটা হচ্ছে ভিসকোমিটার। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্যালোরিমিটারে আমরা তাপ পরিমাপ করি। মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? WBKP তে এই ধরনের কোশ্চেন, অ্যাসিড রিলেটেড কোশ্চেন দেখবে একটা তুমি পাচ্ছ, ঠিক আছে? মিউরিয়েটিক অ্যাসিড বা এর রাসায়নিক সংকেত কি? উত্তর কি হবে? আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই বলি মিউরিয়েটিক অ্যাসিড। এটা অ্যাকচুয়ালি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা অ্যাকচুয়ালি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? এখানে তুমি প্রায় 30 to 40% কাছাকাছি HCl পাবে। মিউরিয়েটিক অ্যাসিড এটাকে বলা হতো, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। সংকেত তাহলে আমরা এটা HCl বলবো, ঠিক আছে? মিউরিয়েটিক অ্যাসিড আমরা বাড়িতে কিন্তু ইউজ করে থাকি, বিভিন্ন টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার, এখানে এই মিউরিয়েটিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়। পরবর্তী, আচ্ছা এখানে তোমরা দেখে রাখো আমাদের যে সমস্ত পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের অ্যাপে অনেক ব্যাচ আছে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো। পরবর্তী কোশ্চেন, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? কোশ্চেন নাম্বার 21। উত্তর কি করবে? তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি মক টেস্টের। 100 ডিগ্রি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। 100 ডিগ্রি মানে কত হবে? 373 কেলভিন হবে। চলো গল্প শেষ। অপশন ডি রাইট অ্যান্সার হবে। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌলটি হলো কি? ইলেকট্রোপজিটিভ বাংলায় বললে আমরা বলবো তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক। সব থেকে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কি? CsLi, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। সিজিয়াম, সিএস মানে হচ্ছে সিজিয়াম, সিজিয়াম। এটা লিথিয়াম, ম্যাগনেসিয়াম, এফ মানে হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সব থেকে শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ। এখানে তোমাদের অনেকে গুলিয়ে ফেলবে, এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভ। সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন আর সব থেকে তড়িৎ ধনাত্মক হচ্ছে সিজিয়াম। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, সব থেকে বেশি বা শক্তিশালী। ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন আর সব থেকে তড়িৎ ধনাত্মক শক্তিশালী মৌল সিজিয়াম। কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? কোশ্চেনটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বহুবার এসছে। উত্তর হবে স্যার পর্ণমোচী, কর্নিভরাস, চিরহরিৎ, তৃণ। পর্ণমোচী বা ডেসিডুয়াস উদ্ভিদ, শাল, সেগুন ইত্যাদি, যেগুলো শীতকালে পাতা ঝরায়। কোন উপাদানের অভাবে
কারণে ক্লোরোসিস রোগ হয়। ক্লোরোসিস রোগ হয় মূলত উদ্ভিদের দেখা যায় সবুজ পাতা হলুদ হয়ে যায়, যেটাকে আমরা বলি শুকিয়ে যাচ্ছে, ক্লোরোসিস রোগ। তো সেটা হচ্ছে ক্লোরোফিল যে উপাদানগুলো আছে তার মধ্যে অনেকগুলো আছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মূলত প্রধান উপাদান যার অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। কোশ্চেন নাম্বার 25, লাস্ট কোশ্চেন, বলা হচ্ছে এক বার নিচের কোনটি সমান? বার কিসের একক? চাপের একক। 1 বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। ঠিক আছে, অপশন এখানে বি হবে সঠিক উত্তর, অপশন বি। এখানে আমাদের মক টেস্ট এন্ড হচ্ছে। তোমরা বলবে যে কে কত পাচ্ছ। আউট অফ 25 তুমি আজকের সেটে অনেস্টলি কত অ্যান্সার করতে পেরেছো তুমি দেখো। 25-এ তুমি 20 পেয়েছো, না 15, নাকি 12 কি 16, যেটাই হোক। তো সেইটা থেকে তোমাকে খুঁজে বার করতে হবে কোন জায়গাটা তোমার বেশি ভুল যাচ্ছে, কোন জায়গাটা এখনো উইক আছে, কোন জায়গাটা আমার পড়তে হবে, সেটা আগে খুঁজে বার করো। এখানে যদিও 25টা প্রশ্নে আমি সব চ্যাপ্টার টাচ করতে পারিনি, এরকম মক টেস্ট আমি নিতে থাকবো। তোমরা এইগুলো দেখতে হবে কোথায় ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা তোমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে যে কে কত পেলে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কোশ্চেন নাম্বার 26। আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলগুলো, এবং পেড কোর্স TWS একাডেমিতে তোমরা পাবে। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ওকে, টাটা।